রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি। আন্তর্জাতিক গণমাধ্যমে শাহাবুদ্দিনের পদত্যাগের খবর হাসিনার ঘনিষ্ঠজন আখ্যা। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে সহিংসতার ঘটনায় থমথমে পুরো দেশ, চলে দমন পীড়ন, গণগ্রেফতার, বাড়তে থাকে দ্রোহের আগুন। উজানের ঢল টানা বৃষ্টিতে টাঙ্গাইলের যমুনায় তীব্র ভাঙনের শিকার নদী তীরবর্তী এলাকা, সড়ক যোগাযোগ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ। এবং মৌলভীবাজারে বন্যায় আউশ ও আমনের বীজ তলার ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক, সরকারি সহায়তার দাবি। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। রাষ্ট্রপতির পদত্যাগের কারণে শূন্য পদে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার নির্ধারিত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা হবে। বিদায়ী রাষ্ট্রপতি ২৪ জুলাই পদত্যাগ করায় এই পদ শূন্য হয়। এদিকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের শিরোনামে লিখেছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের পদত্যাগ। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি শিরোনামে লিখেছে, শেখ হাসিনার মিত্র বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন। মালয়েশিয়ার দ্য স্টার লিখেছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ। ভারতের নিউজ 18 তাদের শিরোনামে বলেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনার কাছের লোক, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এর আগে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার। মফিউর রহমানের রিপোর্ট। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানামাত্রিক গুঞ্জন অবশেষে সত্যি হল। পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সংবিধান মোতাবেক জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের বিষয়ে নিশ্চিত করে স্পিকার জানান, রিজাইন লেটার গ্রহণ করে তা সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সংবিধানের ৫৪ ধারা অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ ২৪শে জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন ৫টা ১ মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। এই সময় সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থা ও পদত্যাগের মূল কারণ ব্যাখ্যা করেন স্পিকার। তিনি জানান, নানা শারীরিক জটিলতা সহ বেশ কিছু গুরুতর রোগে ভুগছেন সাবেক রাষ্ট্রপতি, ফলে তার পক্ষে দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়ে। তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সাবেক রাষ্ট্রপতির রাজনৈতিক অবস্থান নিয়েও তিনি বলেন, বিগত সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান পরিস্থিতি ও জনগণের রায়ের প্রতি তার শ্রদ্ধাশীল মনোভাব ছিল। তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। সংবিধান অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। লেট আস ডু জাস্টিস টু হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।
রাষ্ট্রপতির পদত্যাগে রাষ্ট্রের উপর থেকে স্বৈরাচারের কালো ছায়া দূর হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন অযোগ্য ছিলেন বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় এই নেতা। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদন। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিতর্কের মুখে পড়েছে জামাত ইসলাম। এরই মধ্যে নৈতিক স্থলনের দায়ে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর রেশ দেখা গেল জামাত ইসলামের ঢাকা জেলার রুকুন সম্মেলনেও। সহজ সরল স্বীকারোক্তিতে দলটির শীর্ষ নেতা বলেন, আমরাও মানুষ, তাই আমরাও ভুলের ঊর্ধ্বে না। আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। এ সময় দলটির নেতাকর্মীদের নীতি নৈতিকতা প্রতিপালনে কঠোর বার্তা দেন জামাত আমির। বলেন, অন্যায় আর জামাত ইসলাম একসঙ্গে চলতে পারে না। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামে কোনো ছাড় নেই উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সাদা কাপড়ের মতোই নিজেকে শুদ্ধ করতে হবে। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না। না, সাদা কাপড়ে কম লাগে কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আর জামাতের কোনো ভুল ত্রুটি থাকলে সেটি ধরিয়ে দেওয়ারও আহ্বান জানান জামাত আমির। 15.5 বছরে এই ফেসিবাদী জালেমদের হাতে যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখলেন মনিরুল ইসলামের প্রতিবেদন। এদিকে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই দাবি জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, শাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে এমনভাবে অসুস্থতার ন্যারেটিভ সাজিয়েছেন যাতে তাকে সেভ এক্সিট দেওয়ার সুযোগ তৈরি হয়। তাকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা দেখেছি যে তিনি তার যে পদত্যাগ পত্র, সেখানে যে ঐতিহাসিক ন্যারেটিভ তিনি এনেছেন সেগুলো আসলে অপ্রাসঙ্গিক। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। সালের 25 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় তখনও থমথমে পুরো দেশ। দমন পীড়নের পাশাপাশি গণগ্রেফতার অব্যাহত রাখে তৎকালীন স্বৈরাচার সরকার আওয়ামী লীগ। এদিন ক্ষতিগ্রস্ত মেট্রো রেল পরিদর্শনে গিয়ে অবকাঠামোর জন্য কান্নায় ভেঙে পড়েন শেখ হাসিনা। অথচ শত সহস্র আন্দোলনকারীর মৃত্যুতে অনুকম্পা না থাকায় বাড়তে থাকে দ্রোহের আগুন। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে গুরুত্বপূর্ণ পালাবদলের ক্ষণ 2024 সালের জুলাই মাস। ওই বছরের 25 জুলাই দিনটি ছিল বৃহস্পতিবার। সরকারি বেসরকারি অফিস, ব্যাংক দ্বিতীয় দিনের মতো বেলা 11টায় শুরু হয়ে চলে বিকেল 3টা পর্যন্ত। ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে ওই দিনও সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আরও প্রায় 1400 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রাজধানী ঢাকায় গ্রেফতার করা হয় 641 জনকে। 2024 সালের 25 জুলাই কেবল র্যাবের হাতেই আটক হয় 228 জন। এমনকি আন্দোলনের বিভিন্ন পর্যায়ে হেলিকপ্টার থেকে গুলি করতে দেখা যায় এই বাহিনীটিকে। হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। শিক্ষার্থীদের দাবি এবং তাদের রক্তের দাগ উপেক্ষা করে
হলে এদিন উস্কানিমূলক বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের ও ফজলে নূর তাপস। তখনও আন্দোলনকে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র বলে উল্লেখ করার চেষ্টা করেন তারা। এছাড়া 25 জুলাই হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 আন্দোলনকারীর মৃত্যু হয়। সব মিলিয়ে মৃত্যু বেড়ে যায় 203 জনে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, জুলাই আন্দোলন ঠেকাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ। সরকারি বাহিনীর দমন পীড়ন, হাসপাতালে কাতরাচ্ছেন আন্দোলনে আহতরা, সারা দেশে বিঘ্ন ইন্টারনেট সেবা। এমন পরিস্থিতির মধ্যেই 25 জুলাই মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থাপনার ক্ষতির জন্য জনগণের কাছে বিচার চান তিনি। অথচ জুলাই হতাহতের জন্য তার কণ্ঠে ছিল না লেশমাত্র অনুশোচনা। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। সেদিন তার বক্তব্যকে ভালোভাবে নেয়নি তরুণ প্রজন্ম। মুহূর্তেই সে সময়ের কথা ছড়িয়ে দেন শিক্ষার্থীরা। সেদিনের ঘটনা বর্ণনা করেন এই ছাত্রদল নেত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করার জন্য পরোক্ষভাবে আমরা প্রথম থেকেই সক্রিয় ছিলাম। রাজপথে সরাসরি সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে, বাংলাদেশের আপামর জনতাকে সাথে নিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করেছি। 24-এর এই দিনেও ডিবি কার্যালয়ে বন্দী 4 সমন্বয়ক, বাকিদেরও হন্যে হয়ে খুঁজছিলেন শেখ হাসিনা সরকারের গোয়েন্দারা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। উজানের ঢল আর টানা বৃষ্টিতে টাঙ্গাইলের যমুনায় পানি বাড়ায় তীব্র ভাঙনের মুখে পড়েছে নদী তীরবর্তী এলাকা। গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় নদীর তীব্র স্রোত ও ভাঙনে আঞ্চলিক মহাসড়কের অংশ ধসে পড়ায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। এতে চরম দুর্ভোগে পড়েছেন 3 উপজেলার হাজারো মানুষ। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে টাঙ্গাইলের ভূঁইয়াপুর গোপালপুর আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া এলাকায় দেখা দিয়েছে আকস্মিক ভাঙন। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। তীব্র স্রোতে ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি ও লোকালয়। ভাঙনের শুরুতেই কর্তৃপক্ষ টেকসই ও কার্যকর ব্যবস্থা নিলে পরিস্থিতি এত ভয়াবহ হতো না বলে অভিযোগ এলাকাবাসীর। ভাঙনটা শুরু হয়েছে, যার কারণে আমাদের এলাকাবাসী আতঙ্কিত। এই রাস্তাটা যদি ভেঙে যায়, আশেপাশে আমাদের ভুয়াপুরের সঙ্গে গোপালপুর তথা তারাকান্দি সরিষাবাড়ি পুরোপুরি যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। বিটাবাড়ি ছাড়া আমাদের অন্য কোনো জায়গা নাই। যানবাহন রক্ষা করার জন্য সরকার কাছে বিনোদন অনুরোধ করছি। ভাঙন নিয়ন্ত্রণে কাজ চলছে এবং ডাম্পিং শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। 500 আমরা জিও ব্যাগ এখানে ফেলেছি ভাঙন রোডে। আশা করি ভাঙন আমরা রোধ করতে পারবো এবং জিও ব্যাগ আমাদের ডাম্পিং কার্যক্রম এখনো চলমান আছে। আমাদের এই মুহূর্তে হচ্ছে ভাঙনটাকে কোনো মতে প্রতিরোধ করাটাই আমাদের মূল উদ্দেশ্য। সর্বোচ্চ চেষ্টা করতেছি, আল্লাহ সহায় হলে আমরা আশা করি এই ভাঙনটা রক্ষা করতে পারবো। সাময়িক কোনো জোড়াতালি নয়, স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। মৌলভীবাজারে সাম্প্রতিক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আমনের বীজতলা ও আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি ফসলের ক্ষেত এবং বীজতলা নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। চলতি বছর রূপা আমন চাষ ব্যাহত হবার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি সহায়তার দাবি জানান কৃষকরা। বিকাশ দাসের তথ্যচিত্র আরও জানাচ্ছেন তাহসিন তারিন। মৌলভীবাজারে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কমলগঞ্জের ধলাই নদী ও রাজনগর উপজেলায় মনু নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে ঘরবাড়ি, কৃষি ও মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়। বন্যায় আউশ ও আমনের বীজতলা নষ্ট হওয়ায় নতুন করে চারা লাগানোর অনিশ্চয়তায় ভুগছেন কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, বন্যায় ছোট বড় সব ধরনের ফসলের জমি নষ্ট হয়েছে। বন্যার পানি নামার পর দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বাসাবাড়ি সহ রাস্তাঘাটের ক্ষতি হয়েছে ব্যাপক। দুর্গতদের দাবি সরকারি সহায়তা। আউশক্ষেত পানির তলে আছে, পুকুরির মাছ ডুবাইয়া নিচে, আলি নিচে,
আমরা তো খুব মহা বিপদে আছি। কৃষি বিভাগে সাহায্য সহযোগিতা করে তৈলে সম্ভব আলি ফালাই আবার করা, আর নইলে তো এরকম খাল বীজ ধানও পচিয়াই অবস্থা। আমরা তো কিছু করে নাই, আমরা তো অসহায় এখন, আর কিছু করে নাই। আমরা চাই সরকারের কাছে একটু আবেদন করি, আর সরকারে যদি আমাদের একটু সহযোগিতা করে। যদি ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ফসলের কিছু ক্ষতি হয়েছে, এর মধ্যে 248 একর আউশ, 64 একর সবজি এবং 86 একর আমন বীজতলা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এখন পানি দ্রুত নেমে যাওয়ার কারণে আমাদের ক্ষতি তেমন হওয়ার সম্ভাবনা নয়। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে আমাদের ক্ষতির পরিমাণ আরও কমে যাবে। হালিচারা পচে যাচ্ছে, তো আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি নতুন করে হালিচারা করার জন্য কৃষি বিভাগ থেকে পর্যাপ্ত বীজের মজুদ আছে। কৃষির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে মৎস্য খাতে। সরকারি হিসেবে 5 শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে বানের জলে, আর্থিক হিসেবে যা কোটি টাকার বেশি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাজধানীর মিরপুর 13 নম্বরে দুর্বৃত্তের গুলিতে ইউসুফ আলী নামে এক যুবদলের কর্মী নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় আরও 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত 11:30টার দিকে কাফরুল এলাকার ওপেক্স গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর 2 জন হলেন ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন ও সবজি ব্যবসায়ী নালাম সর্দার। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে পঞ্চগড়ে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন পঞ্চগড় 2 আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ। টাঙ্গাইলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে। ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেছেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সিরাজগঞ্জ জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে 4,84,000 টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম ও এম এ মালেক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ 17টি বছর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ডুবাইল জন্মহাল কিছু দুষ্কৃতকারী দ্বারা জবরদখলের চেষ্টা, মাছ লুটপাট, নৌকা ভাঙচুর ও ইজারাদার ও পাহারাদারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জয়ধনা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। দিনাজপুরে পার্বতীপুরে খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলায় অবৈধ লটারি, হাউজিং ও অশ্লীলতা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে পার্বতীপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্লাম্বার স্যানিটারি অ্যাসোসিয়েশনের 60 সদস্য বিশিষ্ট কমিটি গঠনকল্পে পৌর মুক্ত মঞ্চে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। বাগেরহাটের রামপালে সুপেয় পানি সংকট নিরসনে জলবায়ু ট্রাস্ট ফান্ডের উদ্যোগে সুপেয় পানি সংকটে থাকা পরিবারের মাঝে 3000 পানির ট্যাঙ্ক দিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সুনামগঞ্জের শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উপলক্ষে র্যালি হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবির বাজগানা মাস্টারপাড়া মন্দির কমিটির আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উপলক্ষে র্যালি হয়েছে। ঠাকুরগাঁও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট কেলেঙ্কারি এবং তার প্রেক্ষিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপরে পুলিশ দমন নিপীড়নের অভিযোগকে সামনে রেখে প্রতিবাদের ঢেউ এবার আছড়ে পড়েছে কলকাতায়ও। পশ্চিমবঙ্গের রাজধানীতে মহামিছিলের ডাক দেয়
এসএফআই ও এআইএসএ সহ বামপন্থী 8টি ছাত্র যুব সংগঠন। এই মিছিলে অংশ নেয় ককরোচ জনতা পার্টি সিজেপির সদস্যরাও। এমনকি বহু অভিভাবকদেরও এই মিছিলে অংশ নিতে দেখা যায়। ভারতীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না বলে হুঁশিয়ারি দেন তারা। মিছিলকে কেন্দ্র করে কলকাতা পুলিশের সদস্যদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও মোতায়েন করা হয়। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়া সফরের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন স্পিড স্টার নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 ম্যাচ চলাকালীন বাঁ পাশের পেশিতে চোট পান এই তরুণ পেসার। স্ক্যান রিপোর্টে তার গ্রেড 2 সাইড স্ট্রেন ধরা পড়েছে। বিসিবি মেডিকেল বিভাগ জানিয়েছে এই চোট থেকে সম্পূর্ণ সেরে উঠতে রানার অন্তত 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, রাষ্ট্রপতি পদ ছাড়লেন শাহাবুদ্দিন। বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে আবার শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারে নতুন রাষ্ট্রপতি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্বে স্পিকার। বাংলাদেশ সহ 60 দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা থামছে না। সমকালের শিরোনাম, মেয়াদ শেষের আগে রাষ্ট্রপতির পদত্যাগ, দেখালেন অসুস্থতা। 60 দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের উপর 10%। রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির 4 জ্যেষ্ঠ নেতা। এরপরে আছে বাংলাদেশ প্রতিদিন। পদত্যাগ করলেন শাহাবুদ্দিন। অপেক্ষায় গুলশানের 502 নম্বর ফ্ল্যাট। চলছে সংস্কার, পাবেন বিশেষ নিরাপত্তা। 1 সপ্তাহ আগেও ঘুরে এসেছেন চুপ্পু। এরপরে আছে যুগান্তর শিরোনাম, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অধ্যায় শেষ, অবশেষে গুঞ্জনই সত্য হলো। বিতর্কের শুরু, বিতর্কেই সমাপ্তি। অনড় বিক্ষোভকারীরা, সময় চায় সরকার। দিল্লির আন্দোলন ছড়ালো ভারত জুড়ে। সর্বশেষ আছে আমার দেশ। হাসিনার দোসর চুপ্পুর বিদায়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ, স্পিকারের দায়িত্বে কায়সার। চুপ্পুর বিচার দাবিতে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল সোচ্চার। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি। আন্তর্জাতিক গণমাধ্যমে শাহাবুদ্দিনের পদত্যাগের খবর হাসিনার ঘনিষ্ঠজন আখ্যা। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে সহিংসতার ঘটনায় থমথমে পুরো দেশ। চলে দমন পীড়ন, গণগ্রেফতার, বাড়তে থাকে দ্রোহের আগুন। উজানের ঢল টানা বৃষ্টিতে টাঙ্গাইলের যমুনায় তীব্র ভাঙনের শিকার নদী তীরবর্তী এলাকা। সড়ক যোগাযোগ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ। এবং মৌলভীবাজারে বন্যায় আউশ ও আমনের বীজ তলার ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক, সরকারি সহায়তার দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।